গাজায় চরম মানবিক বিপর্যয়, ত্রাণ নিতে গিয়ে ঝরছে প্রাণ। ইসরায়েলের সাথে 12 দিনের সংঘাতে ইরানে নিহত 9 শতাধিক। তীব্রতা প্রবাহে নাজেহাল ইউরোপের জনজীবন। স্পেনে তাপমাত্রার পারদ ঠেকেছে 46 ডিগ্রিতে। 25 বছরে সর্বোচ্চ সংঘাতে বিশ্ব। চরম দারিদ্র্যের মুখে 39টি দেশের 100 কোটির বেশি বাসিন্দা। গাজায় অব্যাহত ইসরায়েলি বর্বরতা। সোমবার আরও 60 ফিলিস্তিনিকে হত্যা করেছে জায়নবাদী সেনারা। গত সপ্তাহের মধ্যে এবারের হামলাকে সবচেয়ে ভয়াবহ বলছেন গাজাবাসী। ইসরায়েলি হামলায় জেইতুনে 10 জন ও গাজা শহরের দক্ষিণ পশ্চিমাঞ্চলের প্রাণ গেছে 13 জনের। চিকিৎসকদের মতে তাদের বেশিরভাগকে হত্যা করা হয়েছে গুলি করে। বেশ কিছু এলাকায় বিমান হামলা চালিয়েছে জায়নবাদী সেনারা। ত্রাণ দেওয়ার নামে ডেকে হত্যার নীল নকশা অব্যাহত রেখেছে আইডিএফ। এদিকে গাজায় সম্ভাব্য যুদ্ধবিরতির জন্য জোর প্রচেষ্টা চালাচ্ছে যুক্তরাষ্ট্র সহ মধ্যস্থতাকারী দেশগুলো। এ লক্ষ্যে চলতি সপ্তাহে ট্রাম্প প্রশাসনের উদ্যোগে ওয়াশিংটন যাচ্ছে ইসরায়েলের প্রতিনিধি দল। আগামী কয়েক সপ্তাহের মধ্যে যুক্তরাষ্ট্রে যেতে পারেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। সাময়িকভাবে থেমেছে ইরান ইসরায়েল সংঘাত। 23 জুন যুদ্ধবিরতির পর থেকে একে অপরের দিকে ক্ষেপণাস্ত্র ও ড্রোন শোনেনি দুই পক্ষ। তবে এক সপ্তাহের মাথায় ইসরায়েলি হামলায় নিহতদের নতুন সংখ্যা প্রকাশ করেছে তেহরান। দেশের রাষ্ট্রীয় বার্তা সংস্থা IRN এর দেওয়া তথ্য মতে 12 দিনের সংঘাতে 935 জনের প্রাণ গেছে ইরানে। নিহতদের মধ্যে 132 জন নারী ও 34 শিশু। আর ইসরায়েলের রাজধানী তেল আবিব সহ বেশ কয়েকটি শহরে ইরানের পাল্টা হামলায় গেছে 28 জনের প্রাণ। ইসরায়েলকে বাঁচাতে নিজেদের কোষাগারে রক্তক্ষরণ করেছে যুক্তরাষ্ট্র। দক্ষিণ কোরিয়া ভিত্তিক মিলিটারি ওয়াচ ম্যাগাজিনটি বলছে, শুধু 12 দিনে ইরানকে ঠেকাতে নিজেদের থার্ড প্রতিরক্ষা ব্যবস্থার 15 থেকে 20% ব্যয় করেছে পেন্টাগন। সম্প্রতি প্রকাশিত প্রতিবেদনে এই ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার সীমাবদ্ধতা নিয়েও আলোচনা করেছে ম্যাগাজিনটি। ইরানের হামলা থেকে ইসরায়েলকে বাঁচাতে যেন রণাঙ্গনে বুক পেতে দিয়েছিল যুক্তরাষ্ট্র। নিজ দেশের কংগ্রেসের বিরোধিতা কিংবা সাধারণ নাগরিকদের বিক্ষোভের মুখেও জায়নবাদীদের সহায়তায় বোমা ফেলেছে ইরানে। এজন্য মাশুলও গুনতে হয়েছে ওয়াশিংটনকে। মিলিটারি ওয়াচ ম্যাগাজিন বলছে, ইসরায়েলকে বাঁচাতে নিজেদের ক্ষেপণাস্ত্র বিরোধী ব্যবস্থা থার্ড এরিয়া ডিফেন্স সিস্টেমের ভান্ডারের প্রায় 15 থেকে 20% খরচ করেছে পেন্টাগন। আর এই বিপুল পরিমাণ সামরিক ব্যয় হয় মাত্র 12 দিনের সংঘর্ষে। দক্ষিণ কোরিয়া ভিত্তিক এই ম্যাগাজিনটির দাবি, এক একটি ক্ষেপণাস্ত্র ধ্বংস করতে থার্ড সিস্টেমের একক উৎক্ষেপণের খরচ প্রায় 12 থেকে 15 মিলিয়ন ডলার। ইরান ইসরায়েল সংঘর্ষে থার্ড সিস্টেমের প্রায় 60 থেকে 80টি ইন্টারসেপ্টর উৎক্ষেপণ হয়েছে, যার মাধ্যমে কেবল থার্ড সিস্টেমে ওয়াশিংটনের খরচ প্রায় 810 মিলিয়ন থেকে 1.2 বিলিয়ন ডলার। 2017 সাল থেকে বিশ্বের নানা দেশের সমরতত্ত্ব নিয়ে প্রতিবেদন প্রকাশ করছে মিলিটারি ওয়াচ ম্যাগাজিন। সম্প্রতি ইরান ইসরায়েল সংঘাত নিয়ে প্রকাশিত প্রতিবেদনে বেশ কিছু চাঞ্চল্যকর দাবি সামনে আনে ম্যাগাজিনটি, যাতে বলা হয় 12 দিনে ক্ষেপণাস্ত্র আক্রমণের তীব্রতা কমায় ইরান। হামলা জোরদার হলে আরও বেড়ে যেত থার্ড সিস্টেমের ব্যয়। যদি একাধিক ওয়ারহেড সহ ক্ষেপণাস্ত্রের উৎক্ষেপণ করত তেহরান, তবে খুব দ্রুত শেষ হয়ে যেত থার্ড সিস্টেমের সক্ষমতা। ম্যাগাজিনটির পর্যবেক্ষণ, থার্ড সিস্টেমের একটি বড় সীমাবদ্ধতা হলো এর স্বল্প মজুদ এবং কম প্রাপ্যতা, যা আরও বড় ও উচ্চ তীব্রতার যুদ্ধের ক্ষেত্রে উল্লেখযোগ্য উদ্বেগ তৈরি করতে পারে। ইসরায়েলের থার্ড সিস্টেমের ব্যবহার এবং খরচ নিয়ে সীমাবদ্ধতার এই আলোকে বিশ্বব্যাপী এর কার্যকারিতা নিয়ে উদ্বেগ জানিয়েছে মিলিটারি ওয়াচ। আশ্বাস চৌধুরী, চ্যানেল 24। তীব্র তাপপ্রবাহের কবলে দক্ষিণ ইউরোপ। ফ্রান্স, ইতালি, পর্তুগাল, স্পেনে জারি করা হয়েছে স্বাস্থ্য ও পরিবেশ সতর্কতা। স্পেনে তাপমাত্রার পারদ ছুঁয়েছে রেকর্ড 46 ডিগ্রি সেলসিয়াস। ফ্রান্সে বন্ধ 2 শতাধিক স্কুল। আর অসহনীয় গরমে ইতালিতে হাসপাতালে বেড়েছে রোগীদের সংখ্যা।
তীব্র তাপপ্রবাহ ইউরোপের সাধারণ ঘটনায় পরিণত হচ্ছে। ইউরোপীয়দের এমন গরমের সাথে অভ্যস্ততা না থাকায় অনেকেরই নাভিশ্বাস উঠেছে। হাসপাতালে বাড়ছে অসুস্থ রোগীর সংখ্যা। ফ্রান্সে নজিরবিহীন তাপমাত্রায় ইতিহাসে এই প্রথম পুরো ফ্রান্স জুড়ে জারি করা হয়েছে হিট অ্যালার্ট। সোম ও মঙ্গলবার বন্ধ বা আংশিক বন্ধ প্রায় 200 স্কুল। কর্মীদের গরমের তীব্রতা থেকে রক্ষা করতে নির্দেশ দিয়েছে ফ্রান্স সরকার। আমরা সবাইকে সতর্ক থাকার পরামর্শ দিচ্ছি। এই গরমে কিভাবে ডিহাইড্রেশন এড়ানো যায় এ বিষয়ে প্রয়োজনীয় স্বাস্থ্য বিষয়ক টিপস দেওয়া হচ্ছে। পথে ঘাটে পানির সরবরাহ আগের চেয়ে বাড়িয়ে দেওয়া হয়েছে। নাজুক অবস্থায় স্পেনের দক্ষিণাঞ্চলেও এল গ্রানাদো শহরে তাপমাত্রা ছেকেছে 46 ডিগ্রিতে, যা চলতি মাসের রেকর্ড করা তাপমাত্রার সর্বোচ্চ। সেভিয়া ও এর আশপাশের কিছু শহরেও তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 45 ডিগ্রি সেলসিয়াস। এখানে প্রচন্ড গরম। সুস্থ থাকার জন্য যতটা সম্ভব হাইড্রেটেড থাকার চেষ্টা করছি, সেই সাথে শীতল স্থানে থাকার চেষ্টা করছি। উচ্চ তাপমাত্রার কারণে ইতালি, পর্তুগাল ও ক্রোয়েশিয়ার বিভিন্ন অংশে জারি করা হয়েছে রেড অ্যালার্ট। অতিরিক্ত গরমে জরুরি বিভাগগুলোতে বেড়ে গেছে হিট স্ট্রোকে আক্রান্ত রোগীর সংখ্যা। সবচেয়ে বেশি ভুগছেন প্রবীণ, ক্যান্সারের রোগী ও গৃহহীনরা। বেলোনিয়ায় জনস্বার্থে চালু করা হয়েছে 7টি শীতাতপ নিয়ন্ত্রিত জলবায়ু আশ্রয়কেন্দ্র। রোমে সত্তর্ধ ব্যক্তিদের দেওয়া হচ্ছে বিনামূল্যে সুইমিং পুলে প্রবেশের সুযোগ। গত 2 দিন ইংল্যান্ডের বেশ কিছু এলাকায় হলুদ সতর্কতা জারি করা হয়। অতিরিক্ত গরমের প্রভাব পড়েছে উইম্বলডন টেনিস টুর্নামেন্টেও। খেলা উপভোগ করতে এসে গরমে হাসপাস অবস্থা দর্শকদের। এখানে এর আগে এত গরম পড়তে দেখিনি। আমি যেরকম তাপমাত্রায় অভ্যস্ত তার চেয়ে প্রায় 20 ডিগ্রি সেলসিয়াস বেশি তাপমাত্রা। আগামী কয়েকদিনের মধ্যে ফ্রান্স, জার্মানি, ইতালি ও যুক্তরাজ্যের তাপমাত্রা আরও বাড়তে পারে এমন সতর্কবার্তা দিচ্ছেন আবহাওয়া বিশ্লেষকরা। রাখি জেসমিন, চ্যানেল 24। দর্শক, এই মুহূর্তে ইউরোপের তাপপ্রবাহ নিয়ে আরও জানাতে স্পেন থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী তৌফিকুর রহমান। আমরা যাচ্ছি তার কাছে। তৌফিক, আমরা এই মুহূর্তে জানতে চাই এই মুহূর্তে স্পেনের তাপমাত্রা কোন পর্যায়ে রয়েছে? এছাড়া জনগণের স্বাস্থ্য ঝুঁকি কমাতে সরকারের পক্ষ থেকে কি কি ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে সেই বিষয়গুলো আপনি জানাবেন। ধন্যবাদ আপনাকে। আপনারা জানেন যে স্পেনে 4টি সিজন রয়েছে, তার মধ্যে জুন এবং জুলাই হচ্ছে বেড়ানো। এই সময়টাতে তাপমাত্রা অত্যাধিক থাকে। তো এবছর সকল রেকর্ড ভেঙে দিয়ে 46 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পর্যন্ত পৌঁছেছে এ পর্যন্ত। তো আজকে কিছুটা তাপমাত্রা কমে এসেছে। তবে এই বিষয় নিয়ে স্বাস্থ্য মন্ত্রণালয় যেটা জানিয়েছে যে এখানকার শিশু এবং বয়োবৃদ্ধরা যারা আছে তাদের নিয়ে ঝুঁকিটা বেশি রয়েছে। যারা ক্যান্সারের রোগী কিংবা ফুসফুসের রোগী, তাদের ঝুঁকি রয়েছে। এ নিয়ে একটি অ্যালার্টও জারি করা হয়েছে। তো তাদেরকে বলা হয়েছে যে তারা যেন সকাল 11টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত বাহিরে না বের হয় এবং বেশি বেশি যেন পানি পান করেন এবং তাৎক্ষণিক স্বাস্থ্য সেবা পাওয়ার জন্য কিন্তু জরুরি ব্যবস্থা রয়েছে এখানে স্পেনে। এবং আপনি জানেন যে এখানে প্রচন্ড গরমের কারণে কিন্তু এখানে স্কুল, কলেজ, এই সব শিক্ষা প্রতিষ্ঠান থেকে শুরু করে সরকারি প্রতিষ্ঠানগুলি কিন্তু বন্ধ থাকে এই সময়টাতে। আর প্রচন্ড গরমে পানির ব্যবস্থা করা আছে বিভিন্ন জায়গাতে, যে কোনো সময় মানুষ কিন্তু পানি পান করতে পারছে। এবং বাস, মেট্রো, রেল স্টেশন, সব স্টেশনগুলোতে যেখানে সিগন্যাল রয়েছে সেখানে কিন্তু সতর্ক বার্তা দেওয়া হচ্ছে যে আপনারা বেশি বেশি পানি পান করুন এবং যারা প্রচন্ড গরমে যেন বাহিরে না বের হয়। এই কারণে কিন্তু খুব প্রয়োজন না হলে মানুষ দুপুর বেলাটায়, যে সময়টায় তাপমাত্রা অত্যাধিক থাকে, তখন কিন্তু মানুষ বাহিরে সচরাচর বের হচ্ছে না। তৌফিক, আপনার কাছে আরেকটা বিষয় জানতে চাইবো যে আমরা দেখলাম যে ইতালিতে রোগীদের সংখ্যা হাসপাতালে বেড়েছে। স্পেনের ক্ষেত্রে কি অবস্থা সেখানে? স্পেনেও কিন্তু একইভাবে রোগীর সংখ্যা অনেক বেড়েছে। যেটা এখানকার প্রধান হসপিটালগুলোর মধ্যে একটি রয়েছে মন্টক্লোয়া হসপিটাল। এখানে কিন্তু রোগীর সংখ্যা, বিশেষ করে ফুসফুসে আক্রান্ত যারা রোগী রয়েছে তারা কিন্তু এই সময়টাতে বেশি আক্রান্ত হচ্ছে এবং রোগীর যথেষ্ট চাপ রয়েছে কিন্তু এই সময়টাতে। সর্দি, কাশি থেকে শুরু করে বিভিন্ন ধরনের রোগী কিন্তু আক্রান্ত হচ্ছে এই সময়টাতে, যেটা জেনেছি খবর নিয়ে। আর যেটা বলবো যে এখানকার এই বর্তমান পরিস্থিতির কারণে কিন্তু সরকার যথেষ্ট সতর্কতামূলক অ্যালার্ট জারি করেছে এবং পাশাপাশি আবহাওয়া অধিদপ্তর বলছে যে 28 তারিখ থেকে শুরু করে, মানে জুনের 28 তারিখে শুরু করে আগামী জুলাইয়ের 3 তারিখ পর্যন্ত কিন্তু এই একই রকম তাপমাত্রা থাকতে পারে
বলে সতর্ক করেছে সাধারণ জনগণকে। তৌফিক, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, ইউরোপে তাপপ্রবাহ নিয়ে আমাদের সাথে স্পেন থেকে যুক্ত হচ্ছিলেন সহকর্মী তৌফিকুর রহমান। আমরা যাচ্ছি পরবর্তী প্রসঙ্গে। ভয়াবহ দাবানলে পুড়ছে তুরস্কের পশ্চিমাঞ্চলীয় ইজমির প্রদেশ। সমুদ্র তীরবর্তী প্রদেশটির বনাঞ্চলে ছড়িয়ে পড়েছে দাবানলের আগুন। ঘন্টায় 100 কিলোমিটার বাতাসের বেগ থাকায় আগুনের লেলিহান শিখা ছড়ায় তুরস্কের জনপ্রিয় পর্যটন নগরী মেন্ডেরেসও। এতে সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয় ইজমির আন্তর্জাতিক বিমানবন্দর। প্রাণ ঝুঁকির শঙ্কায় জঙ্গলের কাছাকাছি থাকা 6টি এলাকা থেকে বাসিন্দাদের সরিয়ে নিয়েছে প্রশাসন। আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ করছে 1000-এর বেশি ফায়ার সার্ভিস কর্মী। বিমান ও হেলিকপ্টার থেকে ছেটানো হচ্ছে রাসায়নিক। ভারতের তেলেঙ্গানায় রাসায়নিক কারখানার চুল্লি বিস্ফোরণে অন্তত 12 জন নিহত হয়েছেন, আহত 20 জনের বেশি। সোমবার সকালে হায়দ্রাবাদের কাছে সাঙ্গারেড্ডি মাইলারামে এই দুর্ঘটনা ঘটে। সিগাচি কেমিক্যালসে আগুন লাগার পর তা ছড়িয়ে পড়ে আশপাশের এলাকায়। ফায়ার সার্ভিসের 11টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে। ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয় 5 শ্রমিকের মরদেহ। দুর্ঘটনার সময় কারখানাটিতে অন্তত 65 জন শ্রমিক অবস্থান করছিলেন। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর। তাৎক্ষণিকভাবে বিস্ফোরণের কারণ জানা যায়নি। শুধু গোলাগুলি কিংবা বোমার ক্ষয়ক্ষতি শেষ কথা নয়, যুদ্ধ কিংবা সংঘাত বড় আঘাত হানে খাদ্য নিরাপত্তায়। এই মুহূর্তে বিশ্বে 39 দেশে চলছে যুদ্ধ কিংবা সংঘাত। বিশ্বব্যাংক বলছে, যার ফলে দারিদ্র্যের সবচেয়ে নিষ্ঠুর রূপ দেখছে এসব দেশের 100 কোটি বাসিন্দা। কোভিড-19 মহামারীর পর এই প্রথম কোনো বড় পর্যালোচনায় জানানো হলো সংঘাতপূর্ণ দেশের প্রকৃত অবস্থা। বিশ্বজুড়ে বেড়েছে সংঘাত। দু একদিন পরপরই হুমকি সৃষ্টি হচ্ছে নতুন যুদ্ধের। আর সেই আগুনে পুড়ছে মানুষের জীবন, ভেঙে পড়ছে অর্থনীতি, নেমে আসছে খাদ্য সংকট। এই মুহূর্তে যুদ্ধ কিংবা সংঘাত চলছে বিশ্বের 39 দেশে, যার ফলে চরম দারিদ্র্যের মুখোমুখি এসব দেশের 100 কোটিরও বেশি বাসিন্দা। সম্প্রতি বিশ্বব্যাংকের প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য। কোভিড-19 মহামারীর পর এই প্রথম কোনো বড় পর্যালোচনায় জানানো হলো সংঘাতপূর্ণ দেশের প্রকৃত অবস্থা। বিশ্বব্যাংক বলছে, এই 39 দেশের মানুষ আছেন ভয়াবহ খাদ্য সংকটে। দেশগুলোতে গড় মাথাপিছু আয় প্রতি বছর কমছে 1.8% হারে। অন্যান্য উন্নয়নশীল দেশে যা বেড়েছে 2.9%। এই দেশগুলোতে প্রতিদিন মাত্র $3, যা বাংলাদেশি টাকায় 366 টাকা, তার কমে দিন যাপন করছেন 42 কোটি মানুষ। বিশ্বব্যাংকের পূর্বাভাস, আগামী 2030 সালের মধ্যে এই সংখ্যা বেড়ে দাঁড়াবে 44 কোটিতে। অর্থাৎ বিশ্বের প্রায় 60% চরম দরিদ্র মানুষের আবাস হবে এই দেশগুলো। গণমাধ্যমের কল্যাণে গেল 3 বছর ধরে বিশ্বের দৃষ্টি মূলত ইউক্রেন এবং মধ্যপ্রাচ্যের যুদ্ধেই আটকে ছিল। কিন্তু বাস্তবতা হলো, আফ্রিকা জুড়ে ছড়িয়ে আছে অদৃশ্য যুদ্ধের রেখা। 70% সংঘাতের শিকার আফ্রিকার বাসিন্দারা। এই দেশগুলোর অর্ধেকের বেশি গেল 15 বছর ধরে সংঘাত, সহিংসতা বা রাজনৈতিক অস্থিরতায় ভুগছে। অর্থাৎ এই সংকট এখন আর অস্থায়ী নয়, এটি নিয়েছে স্থায়ী রূপ। এর মধ্যে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য সহ বহু পশ্চিমা দেশ তাদের উন্নয়ন সহযোগিতা কমিয়েছে। এমনকি বিল গেটস ফাউন্ডেশনের মতো দাতব্য সংস্থাগুলিও জানিয়েছে, সরকারি অনুদানের ঘাটতি তারা পূরণ করতে পারবে না। ফলে ঋণের সুদ নিতে গিয়েও অর্থনৈতিকভাবে ভেঙে পড়ছে এসব দেশ। বিশ্বব্যাংকের হিসাব আরও বলছে, 2000 থেকে 2004 সালের মধ্যে প্রতি বছর গড়ে প্রাণ হারিয়েছেন 50,000 মানুষ। 2008 সালে তা নিচে নেমে এলেও 2014 সালে এ সংখ্যা বেড়ে দাঁড়ায় 1,50,000-এ। আর করোনা মহামারীর পর এখন তা গড়ে 2 লাখ। 2022 সালে যা 3 লাখ ছাড়িয়ে যায়। আশ্বাস চৌধুরী, চ্যানেল 24। এই ছিল আজকের ইসলামী ব্যাংক পিএলসি ওয়ার্ল্ড নিউজ টুডেতে। বিশ্বের গুরুত্বপূর্ণ সব সংবাদ ও বিশ্লেষণ জানতে একই সময় চোখ রাখুন চ্যানেল 24-এর পর্দায়। এছাড়াও দেখতে পারেন ফেসবুক এবং ইউটিউবে। আর এতক্ষণ সাথে থাকায় ধন্যবাদ সবাইকে।